এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গার জল মাথায় নি। हर हर गंगे। यहीं पर महाराजा हरिश्चंद्र ने अंतिम संस्कार यानी चिता जलाने का काम किया था। জয় বাবা ফেলুনাথ অনেক ছোটবেলায় দেখেছি, তখন থেকেই জানি। এবারের কুম্ভ মেলাকে ঘিরে মানুষের কৌতূহল যেন সীমাহীন। সারা দুনিয়ার বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সকলের চোখ এখন প্রয়াগরাজের উপর। প্রয়াগরাজে পৌঁছানোর ট্রেনের টিকিট থেকে শুরু করে সেখানে থাকার হোটেল কিছুই এখন আর মিলছে না। কোটি কোটি মানুষের ভিড় হওয়া সত্ত্বেও মাত্র সপ্তাহখানেকের মধ্যেই প্ল্যান করে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায়। এত বড় এলাকা জুড়ে ঠিক কতগুলো টেন্ট, কতগুলো টয়লেট, কতগুলো ব্রিজ, এমনকি কত পিস মাইক, লাইট পোস্ট, বাল্ব লাগানো হয়েছে সব দেখাবো। কুম্ভ মেলাকে ঘিরে পরপর দুটো এপিসোডে এরকম প্রচুর তথ্য থাকবে যা সত্যি আমাদের অবাক করে দেয়। তার সাথে থাকবে বাইক নিয়ে ঘুরে এত বৃহৎ মেলার অধিকাংশটাই আপনাদের সামনে তুলে ধরা। হর হর মহাদেব। এইবারে কুম্ভ মেলার ক্রেজ এতটা বেশি যে স্বয়ং মহাদেব আমাকেও ডেকে নিয়েছেন। তাই বেরিয়ে পড়েছি। বাবা যখন ডেকেছেন তখন সাড়া দিতেই হবে, পৌঁছতেই হবে কুম্ভ মেলায়। আজকে 19শে জানুয়ারি, মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি থেকে, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিকে যা ভিড় ছিল ভেবেছিলাম খানিকটা যদি ভিড় কমে, কিন্তু এত কমার কোনো লক্ষণই নেই, উল্টে বাড়ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রেন 12333 বিভূতি এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেনটা ছাড়বে 7:55 এবং এটা বেনারসে গিয়ে পৌঁছবে কালকে সকালবেলা 9:40-এ। বেনারসে নাইট স্টে করবো, বাবা বিশ্বনাথকে দর্শন করব, ঘুরবো। তারপর পরশুদিন সকালবেলা গাড়ি নিয়ে চলে যাবো প্রয়াগরাজ। আমাদের কোচ হচ্ছে B1, এই যে B1 পিছনে। এখন কাটায় কাটায় 7:55 ট্রেন ছেড়ে দিল আমাদের বিভূতি এক্সপ্রেস। এখন 9:14 বাজে, বর্ধমান এসে পৌঁছলাম। গুড মর্নিং। গাড়ি যখন গামার স্টেশনে আসে তখনই আমার ঘুম ভেঙে গেছে। তারপর দিলদারনগর, তারপর জামানিয়া, এবং এখন একদম ঘড়িতে 8:15 বাজে এসে পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় বা মোগলসরাই। এখানে গাড়ি কিন্তু 10 মিনিট মতো দাঁড়াবে। গাড়ি জামানিয়া পর্যন্ত লেট করেছে, তারপর ওই জামানিয়া থেকে দীনদয়াল উপাধ্যায় আসার পথে টাইমটা মেকআপ করে দিয়েছে। এখন একদম সঠিক টাইমে গাড়ি চলছে। এরপর কাশী এবং তারপরেই বারাণসী। ঠিক কাশি ঢোকার আগে গেটে দাঁড়িয়ে যখন ভিডিও করছি, হঠাৎ চোখে পড়ল ট্রেনের জানলা দিয়ে কেউ একজন একটি জলের বোতল বাইরে ফেলে দিলেন। তার উদ্দেশ্যে বলতে চাই, এখন তো ট্রেনে খুব ভালো সিস্টেম, কিছুক্ষণ ছাড়া ছাড়াই ফ্লোর ঝাঁট দেওয়া হয়। তাই অযথা কোনো কিছু বাইরে না ফেলে সামনেই রেখে দিন, দেখবেন ওরাই ঝাঁট দিয়ে নিয়ে চলে যাবে। এরপরেই পড়ল ডাফারিন ব্রিজ বা মালভিয়া সেতু, যা 1887 সালে উদ্বোধন করা হয়। বারাণসীতে গঙ্গার উপর ডবল ডেকার এই সেতুর নিচের ডেকে রেল ট্র্যাক এবং উপরের ডেকে রাস্তা। ব্রিজ থেকেই চোখে পড়ল বিখ্যাত নমঘাট। যাই বলেন না কেন, কাশীর এই ব্রিজ থেকেই মনের মধ্যে কেমন যেন এক ভক্তি ভাব চলে আসে। ঘড়ি এখন বলছে 8:51। আমরা এসে পৌঁছলাম কাশী। এখন ঘড়ি বলছে 9:25। এখানে পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে 9:40। 15 মিনিট আগে বারাণসী পৌঁছলাম। আমি বলেছিলাম যে কুম্ভ মেলার ব্যাপারটা টোটালি আনপ্ল্যান্ড, কিন্তু এই বেনারসের ব্যাপারটা ইনি হ্যান্ডেল করছেন সমীর বাবু, আমাদের এই গ্রুপের। আপনারা দেখে থাকবেন হয়তো, আমাদের গ্রুপের একজন বয়োজ্যেষ্ঠ দাদাই সব হোটেল ব্যবস্থা করেছেন, সেখানে যাব। কিন্তু তার আগে বলে দিই, বাবা ভোলানাথের কৃপায়
আস্তে আস্তে ট্রেনের মধ্যেই পরিচয় হয়ে গেল আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের ইউনিটি মিনিস্টার মিস্টার বিনয় মিশ্রজির সঙ্গে। উনি কুম্ভ মেলায় একটা দায়িত্ব আছেন এবং কালকে বেনারস থেকে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছবো তখন উনি আমাদের হ্যান্ডেল করবেন এবং উনি আমাদের পুরো ব্যাপারটা ঘোরাবেন। এটা রিয়েলি একটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন। বারাণসী স্টেশন থেকে 100 মিটার মতো হেঁটে চলে এলাম ইংলিশা লাইন। এখান থেকে আমরা যাব শিবালা পোস্ট অফিস। সমীরবাবু যে হোটেলটা ঠিক করেছেন এই বারাণসীতে সেটার নাম হচ্ছে মারিলিন গেস্ট হাউস। এই অটো এখান থেকে ভাড়া করে নিচ্ছি, 100 টাকা নেবে রিজার্ভে, 150 টাকার মতো বলেছিল। আপনারা যদি বারাণসীতে নেমে সাইট সিন করতে চান তাহলে এই টোটোর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এনাকে ফোন করলে ইনি সঙ্গে সঙ্গে চলে আসবেন। मार देता था, कोई थप्पड़ मार देता था किसी को, एकदम पुलिस पकड़ लेती। চলে এসেছি মারিলিন গেস্ট হাউস। এই যে মারিলিন গেস্ট হাউস, এখান থেকে শিবালা ঘাটটা কিন্তু একদম কাছে। এই হলো রুম, 2 বেডরুম নিয়েছি, 2টো বালিশ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা বেশ, একটা ব্ল্যাঙ্কেট আছে, এখানে এসি আছে, একটা আয়না আছে, ফ্যান আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, ওখানে হ্যাঙ্গার আছে, তবে এখানে টেবিল আছে একটা, আর বেশ বড় সড়ো একটা জানলা আছে। এই রোড ভিউ বলে রুমটা ভাড়া নিয়েছে 2000 টাকা, আর ভিতর দিকে রুম আছে সেটা নিলে বলছিল 1500 টাকা, আর এইটা 2000 টাকা ভাড়া এই জন্য সিজন বলে, আর এই রুমটারই অফ সিজনে ভাড়া হচ্ছে 1800 টাকা। হোটেল থেকে বেরিয়ে পড়লাম চান টান করে ফ্রেশ হয়ে, এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। ওখানে গিয়ে গঙ্গার জল মাথায় দেবো, দিয়ে বাবা বিশ্বনাথকে দর্শন করব। যেহেতু এখন সিজন চলছে প্রচুর জ্যাম, কিন্তু রাস্তাঘাট টোটাল প্রয়াগরাজে ভিড় থাকলেও কিন্তু এই বেনারসেও কিন্তু কম ভিড় নয়। দেখুন রাস্তাঘাট বেশ যথেষ্ট, প্রচুর জ্যাম এবং রাস্তায় গাড়ির সংখ্যাও প্রচুর। উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসী জেলার এই শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে পরিচিত হলেও বাঙালিদের কাছে এটি কাশী নামেই অধিক পরিচিত। এই জায়গাটা হচ্ছে নন্দী চোড়া, এই যে দিক থেকে আসছি এটা হচ্ছে আরসি ঘাট, আর এইদিকে সোজা হচ্ছে মন্দির, এই যে সিধে রাস্তাটা মন্দির, আর এইদিকে হচ্ছে গঙ্গা, আর এইদিকে হচ্ছে গদুলিয়া। এই জায়গাটা হচ্ছে প্রচণ্ড ভিড়, দেখুন মানে বেনারসে এত ভিড় এই কারণে প্রচুর মানুষ কুম্ভ থেকে এখানে আসছেন এবং এখান থেকে কুম্ভে যাচ্ছেন, যেমন আমরা কালকে যাব, যার জন্য বেনারসেও কিন্তু প্রচণ্ড ভিড়। দেখুন খালি ভিড়টা, দেখুন ভিড়টা। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর থেকে এর দূরত্ব 311 কিলোমিটার। হিন্দু ধর্ম ও জৈন ধর্মের 7টি পবিত্রতম শহর বা সপ্তপুরীর একটি হলো এই বারাণসী। এই দশাশ্বমেধ ঘাটের দিকে যেতেই এই বাঁদিকে পড়লো বাবা বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। এটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। রাস্তাটা এখানে এসে দুভাগ হয়ে গেছে, এইদিকে চলে গেল রাজেন্দ্র প্রসাদ ঘাট, আমরা চলে যাব ডান দিকে দশাশ্বমেধ ঘাট। ভারত তথা বিশ্বের সবথেকে প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম এই বারাণসী। হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে সেই মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। বলতে বলতেই চলে এলাম বারাণসীর প্রায় 84 ঘাটের মধ্যে প্রধান দশাশ্বমেধ ঘাট। এই দশাশ্বমেধ ঘাটের এই জায়গায় আরতি হয়, এখানে একটা আরতি হয়, আর একটা আরতি হয় ওই জায়গায়। এইখানে লেখাই আছে দেখুন, গঙ্গোত্রী সেবা সমিতি। এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গার জল মাথায় নিচ্ছি। হর হর গঙ্গে। বারাণসীর সবথেকে প্রাচীনতম ঘাট হলো এই দশাশ্বমেধ ঘাট। হিন্দু বিশ্বাস অনুসারে ব্রহ্মা শিবকে স্বাগত জানাবার জন্য এই ঘাট তৈরি করেছিলেন।
এবং এখানে 10টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। আর সব থেকে বেশি তীর্থযাত্রী ভিড় জমান এই দশাশ্বমেধ ঘাটেই। এই দশাশ্বমেধ ঘাট থেকে বোট করে নিচ্ছি, ঘুরবো বলে 40টা ঘাট এনারা ঘোরাবেন। হরিশ্চন্দ্র ঘাট থেকে ওদিকে, এদিকে মণিকর্ণিকা ঘাট। এই বোট যদি আপনারা রিজার্ভ করেন তাহলে পার বোট 2000 টাকার মতো লাগবে, আর যদি শেয়ারে যান পার হেড 100 টাকা করে। এবং 20 থেকে 25 জন এই নৌকোয় যাবেন। এবং শুধু তাই নয়, এই হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত 40টা ঘাট আছে। এই 40টা ঘাট ঘুরিয়ে আবার নিয়ে আসবে এখানে, মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো সময় লাগবে। এটা হচ্ছে মুন্সি ঘাট, নাগপুরের রাজা বানিয়েছিলেন। এটা হচ্ছে দারভাঙা ঘাট, তার পাশেই বিহারের রাজা বানিয়েছিলেন। আর তার ঠিক পাশেই হচ্ছে মহারানা প্রতাপ সিং ঘাট, রানা প্রতাপ এটি বানিয়েছিলেন। এখানে ঘাটগুলো কিন্তু দেখুন একদম পরপর 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 আছে, একদম পাশাপাশি লাগোয়া। এটা হচ্ছে 64 ঘাট, 64 যোগিনী মাতা মন্দির আছে এখানে। আর তার পাশেই দিকপাতিয়া ঘাট, এটা পান্ডে ঘাট, মহাভারতের পঞ্চপাণ্ডব বানিয়েছিলেন। এটা হচ্ছে রাজাঘাট, পুনের রাজা বাজিরাও পেশোয়ার বানিয়েছিলেন। আর রাজাঘাটের পাশেই হচ্ছে নারদ ঘাট, আর তার ঠিক পাশেই হচ্ছে মানস সরোবর ঘাট। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, ওই রেড কালারের যে বিল্ডিংটা, ওটা হচ্ছে আমাদের বলিউড যে পুরনো অ্যাক্টর, ওল্ড অ্যাক্টর প্রদীপ কুমারের বাড়ি। এটা হচ্ছে ছমেশ্বর মহাদেব মন্দির এবং সেই ঘাট। এইটা হচ্ছে রানী রাসমণির ঘাট, চৌকি ঘাট। এটা হচ্ছে কেদার ঘাট। এটা হচ্ছে শঙ্করাচার্যের বিজয়নগর ঘাট, লালেশ্বর বাবা যেখানে সমাধি আছে সেই লালি ঘাট। यहीं पर महाराजा हरिश्चंद्र ने अंतिम संस्कार यानी चिता जलाने का काम किया था, इसी घाट पर। রাজা হরিশ্চন্দ্র ঘাট, এইখানে রাজা হরিশ্চন্দ্র যে মরা পুড়িয়েছিলেন সেই ঘাট। এটা হচ্ছে সেই ঘাট, এবং কাশীর সব থেকে মুখ্য ঘাট হচ্ছে এই হরিশ্চন্দ্র ঘাট। এই বারাণসীর যে ঘাটগুলো, এটা তো বারাণসী জেলার মধ্যে পড়ছে। আর তার ঠিক উল্টো দিকটাই হচ্ছে চান্ডোলি। এটা কিন্তু বারাণসীর মধ্যে নয়, এটা একটা আলাদা ডিস্ট্রিক্ট, চান্ডোলি ডিস্ট্রিক্ট। বারাণসীর এই গঙ্গার ঘাটগুলি হিন্দুদের ধর্মীয় জীবন ও ধর্মচর্চার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। প্রতিটি ঘাটকেই পবিত্র বলে মনে করা হয়। ঘাটগুলির মধ্যে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, পঞ্চাঙ্গ ঘাট ও হরিশ্চন্দ্র ঘাট অধিক বিখ্যাত। প্রায় প্রতিটা ঘাটের সঙ্গেই নানা কিংবদন্তি কাহিনী জড়িয়ে রয়েছে। কিছু ঘাট আবার ব্যক্তিগত মালিকাধীন। দশাশ্বমেধ ঘাট থেকে হরিশ্চন্দ্রের দিকে যেতে ঘাটগুলো বললাম, তেমনি দশাশ্বমেধ ঘাট ক্রস করে যখন এই মণিকর্ণিকা ঘাটে চলে এলাম, তার মধ্যে বীর ঘাট, ললিতা ঘাট, মানমন্দির ঘাট, তেমনি এই এখানে শেষ হচ্ছে এই যে নৌকো ভ্রমণ, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে হচ্ছে 24 ঘন্টায় এখানে আগুন জ্বলে শ্মশানে। এটা হচ্ছে কাশীর মহাশ্মশান ঘাট। হিন্দু বিশ্বাস অনুসারে এই ঘাটে সতীর কানের দুল বা মণিকর্ণিকা পতিত হয়েছিল, তাই এই ঘাটের নাম মণিকর্ণিকা। হিন্দু মতে এই ঘাটে যাকে দাহ করা হয় তার কানে শিব নিজে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করেন। যেহেতু এটা মহাশ্মশান, দেখুন প্রচুর কাঠ কিন্তু এখানে রাখা আছে, প্রচুর প্রচুর কাঠ। মন্দির প্রেমিসেসে চলে এসেছি। এই মন্দিরের লাইন দেখুন, প্রচুর লাইন। বাবা বিশ্বনাথকে দর্শন করার, মানে নর্মাল লাইন দিয়ে এখানে দেখতে গেলে কিন্তু প্রচুর সময় লাগবে। এসকালেটার করে কতটা চলে এলাম দেখুন, তাও এখানেও দেখুন এই লাইন, কি বিশাল লাইন, কন্টিনিউ চলছে, কন্টিনিউ এই লাইন চলছে দেখুন, বিশাল লাইন। মন্দিরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কিন্তু এই দূর থেকে মন্দিরটা যতদূর এসেছি দেখানো যায় দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে বাবার মন্দির, এই যে বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। কম বেশি আমিও জানি, আপনিও জানেন যে যে কোনো তীর্থস্থান কিন্তু একটা ব্যবসার জায়গা। আপনারা যদি মনে করেন যে এত লাইন দিয়ে দেখবেন না, বাবাকে দর্শন করবেন না, তাহলে কিন্তু 250 টাকার বিনিময়ে এই 4 নম্বর গেটের এখান থেকে
ভিআইপি টিকিট কাটতে পারেন। এই হলো কাউন্টার। জয় বাবা ফেলুনাথ, অনেক ছোটবেলায় দেখেছি, আর ওখানেই বলা হয়েছিল যে কাশির গলি কিন্তু মারাত্মক, তখন থেকেই জানি। আর এখন এই প্রথমবার কাশিতে এসে চাক্ষুষ করছি, সত্যি এই বাবাজি কোথা দিয়ে যে নিয়ে যাচ্ছেন মানে বোঝা মুশকিল। এদিক ওদিক সেদিক, মানে কাউকে যদি মানে অজান্তে কোনো গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বেরোনো কিন্তু মুশকিল। এত সরু সরু গলি, প্রচুর অজস্র অজস্র গলি। वहाँ मैं खिलाता हूँ। ये हमारी पनीर और बढ़िया सब्जी है आपको। এখানে কিন্তু খাবার দোকান প্রচুর। এখন যে দোকানে ঢুকেছি একদম গাওয়া ঘিয়ের কচুরি, বাবাজি বললেন। এই দেখুন, এই গাওয়া ঘিয়ের কচুরি, এগুলো 25 টাকা করে পার পিস, 4 পিস 100 টাকা, তার সঙ্গে একদম সয়াবিন আলুর তরকারি। বাবা বিশ্বনাথ দর্শন হলো, গাওয়া ঘিয়ের কচুরি খাওয়া হলো, জিলিপি খাওয়া হলো। এবার হোটেলের দিকে যাচ্ছি। এই বেনারস কাশিতে যে এত ভিড় হয় এটা কিন্তু আমার আইডিয়া ছিল না। এখন দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। কোনো কোনো জায়গায় ক্যামেরা করতে পারছি না, এত ভিড়। আর এখানে যেরকম ঠান্ডা ভেবেছিলাম কিন্তু সেরকম ঠান্ডা নয়। জাস্ট খালি একটা দেখুন, একটা শার্ট পরে আছি, বেশ গরমই হচ্ছে বলা যায়। হোটেলের রুমে আর গেলাম না, হোটেলের সামনে থেকেই 300 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিলাম। যাচ্ছি রামনগর, ওখানে রাজবাড়ি দেখবো আর লস্যি খাবো। দাদা বলছিলেন ওখানে লস্যি নাকি দারুণ খেতে, দারুণ। সেটা খাবো, খেয়ে আমাদের এই টোটো ছেড়ে দেবে আরসি ঘাট, সেখানে সন্ধ্যা আরতি দেখব। টোটো করে যেতে যেতেই আমরা রাজবাড়ি দেখতে পাচ্ছি, দেখুন গঙ্গার পাড়ে রাজবাড়ি, ওখানে যাব আমরা। এই ব্রিজটা জাস্ট শেষ হলো, তারপরেই এই বাঁদিকে দেখুন একটা লাল বাহাদুর শাস্ত্রীর স্ট্যাচু। এর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, মানে গলি একটা ছোট্ট, এই গলিটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি। এবং এই স্ট্যাচুর ঠিক উল্টো দিকেই আমরা লস্যি খাবো। এই দোকানটা দেখুন, এই হচ্ছে সেই দোকান, এই দোকানে আমরা লস্যি খাবো। দেখুন দাদা লস্যি সব বানাচ্ছেন। কিন্না কারকে ভাইয়া 50 টাকা করে। হাতে চলে এসছে লস্যি, আহা একদম দেখেই লোভ লাগছে। দারুণ দারুণ, থ্যাংক ইউ দাদা, এরকম একটা লস্যি দারুণ দারুণ সত্যি করে। মানে এখানে কিন্তু এই লাল বাহাদুর শাস্ত্রীর স্ট্যাচুর ঠিক অপোজিটেই এই লস্যি খাবেন, 50 টাকা করে। ব্যাপক লাগছে কিন্তু, ব্যাপক। এত সুন্দর একটা লস্যি খেয়ে চলে এলাম সুন্দর একটা রাজবাড়ি। এই হচ্ছে রাজবাড়ির গেট, এই হচ্ছে রাজবাড়ির গেট। দেখুন রামনগরের এই দুর্গটি তুলসীঘাটের বিপরীতে গঙ্গার তীরে অবস্থিত। বেলেপাথরের মূল কাঠামোটি 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়। পুরোটা প্রায় মিউজিয়াম। তার টিকিট হচ্ছে আপনারা এখান থেকে কাটতে পারবেন। এই দেখুন, পার হেড 80 টাকা করে টিকিট, এবং এটা প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, কোনো দিন বন্ধ নেই। তখন বলছিলাম যে গরম হচ্ছে এখানে, কিন্তু এই সন্ধ্যের পর বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। তার জন্য আরসি ঘাটে নামলাম না, চলে যাচ্ছি হোটেলে। ওখান থেকে টুপি জ্যাকেট এগুলো নিয়ে নেবো, নিয়ে তারপর আরতি দেখার জন্য যাব। হোটেল থেকে টুপি জ্যাকেট পরে আবার বেরিয়ে পড়লাম, চললাম আরসি ঘাটের দিকে। টোটো দাঁড়িয়েই ছিল, ওতেই উঠে পড়েছি। চলে এলাম আরসি ঘাটে, একদম জমজমাট চারিদিকে দোকান, খাওয়ার দোকান থেকে শুরু করে লস্যি। এই হচ্ছে আরসি ঘাট, সুন্দর লাইটিং, একদম স্তম্ভ লাইট জ্বলে উঠেছে অনেকগুলো, যার ফলে এখানটা পুরো আলোকিত হয়ে গেছে। এইটা হচ্ছে আরতির জায়গাটা। আরতি দেখতে দেখতে যদি কিছু খেতে চান, এই দেখুন এখানে খাবার দোকান আছে, ম্যাগি মোমো সব বিক্রি হচ্ছে। এই যে এখানে এসে লঞ্চ পেয়ে গেছি, পার হেড 200 টাকা করে। এই যে দেখুন, এই লঞ্চে করে ঘুরবো এবং আরতি দেখবো, পার হেড 200 টাকা করে।
এই 2 ঘন্টার মতো ঘোরাবে। এখন 5:35 বাজে, 7:30 নাগাদ নামাবে বললেন। দেখা যাক কেমন হয়, দেখতে তো সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটগুলোর যে কি শোভা হতে পারে তার আভাস খানিকটা পেতে শুরু করলাম। তারপর লঞ্চ ছেড়ে যখন পুরোপুরি যাত্রা শুরু হলো, সেই শোভা সত্যি অবর্ণনীয়। সকালবেলা যে সমস্ত ঘাটগুলো দেখতে দেখতে গেছি দিনের আলোয়, এই রাতের বেলা একদম অন্যরূপ প্রত্যেকটা ঘাট। কোনো ঘাটে আরতি হচ্ছে, কোনো ঘাট আবার একদম পুরো অন্ধকার মতো। দেখুন এই যেমন এখানে আরতি হচ্ছে, কি ফ্যান্টাস্টিক লাগছে। দেখুন রাতের রূপটাই সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট বা মণিকর্ণিকা মহাশ্মশান। এটাই হচ্ছে কাশীর মুখ্য ঘাট। আর মণিকর্ণিকা ঘাটের পাশেই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির, একদম পাশেই। দেখুন চোখ ভরে শুধু দেখতে রইলাম সেই মনোমুগ্ধকর দৃশ্য, আর অনুভব করতে লাগলাম এই স্থানের মাহাত্ম্য। কাল একেবারে ভোরবেলায় উঠেই বেরিয়ে যাব মহাকুম্ভের উদ্দেশ্যে। আর হ্যাঁ, প্রয়াগরাজ যাবার গাড়ি কিন্তু আমাদের যথারীতি ঝুলিয়েছে। তাই পরের এপিসোডে কুম্ভমেলার অজস্র মূল্যবান তথ্যের সাথে বেনারস থেকে কি করে আপনারা অতি সহজে প্রয়াগরাজ পৌঁছবেন সেটাও জানতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পরের খুব গুরুত্বপূর্ণ এপিসোডে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মহাকুম্ভমেলার পুণ্য প্রান্তরে। শান্তিদায়িনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে।